প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে থেকে আমরা MySQL ডাটাবেস সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা কিছু থিওরিটিক্যাল আলোচনা করতে যাচ্ছি। তো চলুন আমরা প্রথমেই দেখতে চাচ্ছি যে ডাটাবেস কি। তো ডাটাবেস সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে বলতে হয় ডাটাবেস হচ্ছে ডেটা রাখার স্থান বা ডিজিটাল স্টোরেজও বলা যায়। আবার এটাকে ডাটার একটি সুসজ্জিত সংগ্রহশালাও বলা যায়। ওকে, যা টেবিলের মাধ্যমে সাজানো থাকে। আচ্ছা, যেহেতু এখানে একটা কথা আমরা বলছি সেটি হচ্ছে টেবিল, তো টেবিল জিনিসটা কি সেটি একটু জেনে আসি। তো টেবিল হচ্ছে কিছু উলম্ব রেখা এবং কিছু ভূমির সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে টেবিল বলা হয়। এটি সম্পর্কে আমরা অধিকাংশ সবাই জানি, তারপরেও আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। তো এই উলম্ব রেখা দ্বারা কলাম তৈরি হয় এবং ভূমির সমান্তরাল রেখা দ্বারা রো তৈরি হয়। তো চলুন আমরা একটু দেখে আসি স্ট্রাকচারটা কেমন। তো এই হচ্ছে টেবিলের স্ট্রাকচার। তো এই টেবিলের ভেতরে কোনগুলো রো আর কোনগুলো হচ্ছে কলাম সেগুলো একটু আমরা দেখি। তো চলুন, এই যে এইগুলোকে বলা হয় হচ্ছে রো, ওকে, আর এইগুলোকে বলা হয় হচ্ছে কলাম। তো আমরা রো কলাম সম্পর্কে সুন্দর করে জানলাম। তাহলে আমরা এখন টেবিল কি জিনিস সেটা সুন্দর করে বুঝতে পারলাম যে রো এবং কলামের মাধ্যমে টেবিল তৈরি হয়। আচ্ছা, তো টেবিলের সাথে ডেটাবেজের একটা সম্পর্ক আছে। তো এই জন্য আমাদের ডেটাবেজ টেবিল সম্পর্কে একটু আলোচনা করতে হবে। তো চলুন আমরা ডেটাবেস টেবিল কি জিনিস সেটা একটু দেখি। তো ডেটাবেস টেবিল হচ্ছে খুব বেশি পার্থক্য নাই আমাদের ওই টেবিলের সাথে, তবে কিছু নামের পার্থক্য আছে। সেটি কেমন? দেখা যাচ্ছে যে আমাদের নর্মাল টেবিলের যেগুলোকে রো বলা হয়, ডেটাবেজে সেগুলোকে রেকর্ড বলা হয়। তার মানে কি হলো? রো গুলোকে রেকর্ড বলা হচ্ছে, ওকে, আর কলামগুলোকে ফিল্ড বলা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কলামগুলোকে ফিল্ড বলা হচ্ছে। তো আমরা আমাদের মেইন টেবিল আর ডাটাবেজের টেবিল, এই দুইটা টেবিলের ভিতরে আমরা কিন্তু একটা পার্থক্য বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, তাহলে রিলেশনাল ডাটাবেস সম্পর্কে একটা টপিকস আছে। তো এই রিলেশনাল ডাটাবেস কি সেটা একটু আমরা এখন দেখব। তো বিভিন্ন টেবিলের ভেতরে যে সম্পর্ক থাকে সেই সম্পর্কই হচ্ছে এক প্রকার রিলেশনাল ডাটাবেস। কেন এটি? কারণ ডেটাবেস তৈরি হয় তো বিভিন্ন রকম টেবিলের মাধ্যমে, তাই না? তো আমরা এখানে একটু দেখি কি বলা আছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি ডেটাবেস একাধিক টেবিল থাকে। প্রয়োজন অনুযায়ী সেই সকল টেবিলের মধ্যে বিভিন্ন সংযোগ স্থাপন করতে হয়। ডেটাবেজের এই ধরনের সংযোগকে রিলেশনাল ডাটাবেস বলে। ওকে, তো আমরা একটু স্ট্রাকচারালি দেখতে চাচ্ছি যে রিলেশনাল ডাটাবেস গুলো কেমন দেখতে। তো আমরা এখানে একটা 3টা টেবিলের সমন্বয়ে একটা ছোট্ট একটা ডাটাবেস দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা টেবিল আছে। একটা হচ্ছে রোল টেবিল, আর একটা ইউজার টেবিল, আর একটি হচ্ছে আমাদের সিটি বা শহর টেবিল। ওকে, তো এখানে আমরা একটু আলোচনা করতে চাই, আমরা একটু সময় নিতে চাই এই জায়গাটায়। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে হচ্ছে আমাদের ইউজার টেবিল, আর ইউজার টেবিলের সাথে আমাদের রোল টেবিল আর এই সিটি টেবিলের ভেতরে রিলেশন করা হয়েছে। সেটি কেমন? সেটি হচ্ছে এই জায়গায় যে সিটি টেবিল আছে সেই টেবিলের ভেতরে শুধুমাত্র বিভিন্ন রকম সিটিগুলোকে স্টোর করা হচ্ছে, আর এই জায়গায় যে রোল টেবিল আছে সেই রোল টেবিলে বিভিন্ন রকম যে রোল আছে যেমন অ্যাডমিন, ইউজার, বায়ার, ইনস্ট্রাক্টর, এরকম যত রোল থাকে সব রোলগুলো হচ্ছে আমাদের এই রোল টেবিলের ভেতরে স্টোর করা হয়। এখানে যদি আরেকটু আলোচনা করি যে এই জিনিসটা কেন করা হয় সেটি একটু বলি।
মনে করুন এই ইউজার টেবিলের ভেতরে আমাদের অনেক ইউজার আছে, সেটি হতে পারে 500 ইউজার আছে। এখন সেই ইউজারের ভেতরে এখানে আমাদের রোল মনে করুন আছে মোট ৩টা। সেটি হতে পারে অ্যাডমিন, আচ্ছা ২টাই ধরি, মনে করুন অ্যাডমিন আর ইউজার আমাদের রোল ২টা। এখন আমরা যদি এই টেবিলটা না নিতাম তাহলে আমাদের এই যে এইখানে আমাদের এই রোলগুলো বারবার লিখতে হতো। কেমন? অ্যাডমিন, তারপরে ইউজার এরকম করে অনেক রোল আমাদের এখানে লিখতে হতো। সেক্ষেত্রে আমাদের ডাটার কি হতো? রিপিটেশন হতো। তো এখন আমরা কি করছি? একটা টেবিলের ভেতরে আমরা এখানে হচ্ছে অ্যাডমিন লিখছি, ইউজার লিখছি, আর যদি কোনো কিছু থাকে তাহলে সেটি। তো এই টেবিলের ভেতরে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী মাত্র ২টা রোল রেখেছি। আর এই জায়গায় এই আইডির সাথে এই আইডিটার একটা কানেক্ট করে দিয়েছি। এখানে হচ্ছে সেই রেফারেন্সটা আসছে। সেই রেফারেন্সের মাধ্যমে আমরা শো করতে পারবো, দেখতে পারবো যে এটা হচ্ছে একটা অ্যাডমিন, এটা হচ্ছে আরেকটা অ্যাডমিন, এটা হচ্ছে একজন ইউজার। ওকে? তো এভাবে 1 2 1 2 1 1 1 2 2 2 এভাবে কিন্তু আমাদের এখানে আসবে। এবার এটা থেকে একটু আলোচনা করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু শহর বা কিছু সিটি এই টেবিলে স্টোর করা আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এখানে ইউজার এই খুলনা থেকে 200 300 ইউজার থাকতে পারে। তাহলে এই জায়গায় আমি একবার খুলনা লিখছি, আর এই একবার এখান থেকে অন নিয়ে এই জায়গায় যতজন ইউজার খুলনার আছে সেই কয় জায়গায় এই অন বসে যাচ্ছে, এবং এই অনের মাধ্যমে আমরা ওয়েবসাইটে এই খুলনা দেখতে পাবো। ওকে? তো এই যে একটা সুবিধা, এই সুবিধার জন্য কিন্তু অনেকগুলো টেবিল ইউজ করা হয় এবং ডাটাগুলোকে খণ্ড করে ছোট্ট করে আলাদা করা হয়। এতে করে আমাদের ওয়েবসাইটের পারফরম্যান্স কিন্তু অনেক বৃদ্ধি পায়। এই কারণে আমরা কিন্তু আমাদের এই বিভিন্ন ডেটাবেইসকে ছোট অংশে টেবিলের মাধ্যমে সুন্দর করে সাজিয়ে রাখি। আমাদের প্রয়োজনে এখান থেকে যেকোনো একটা ডাটাকে আমরা সার্চ করে, কোয়েরি করে সুন্দর করে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি রিলেশনাল ডাটাবেজের কিছু আইডিয়া বা থিংকিং। আচ্ছা, তো এরপর আমরা যাচ্ছি হচ্ছে প্রাইমারি কি। তো প্রাইমারি কি কি জিনিস সেটা সম্পর্কে একটু আমাদের আলোচনা অবশ্যই করতে হবে। তো আমাদের টেবিলের ভেতরে কিছু ফিল্ড আছে। আমরা অবশ্যই ফিল্ড জেনেছি, কারণ কলামগুলোকে ফিল্ড বলা হয়। তো কিছু ইউনিক ফিল্ড আছে। সেটি কেমন? দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে একটা ইউনিক ফিল্ড। তারপর এমন হতে পারে যে ইউজার নেমকে একটা ইউনিক ফিল্ড বিবেচনা করা যেতে পারে। ফোন নাম্বার, এটিকেও একটা ইউনিক ফিল্ড বিবেচনা করা যেতে পারে। এখন এই ইউনিক ফিল্ডগুলোর ভেতর থেকে আপনি কোনটাকে প্রাইমারি কি বিবেচনা করবেন সেটা আপনার উপরে নির্ভর করছে। আপনি যদি লগইন করার সময় যদি ফোন এবং পাসওয়ার্ড এই ২টার মাধ্যমে যদি আপনি লগইন করাইতে চান আপনার ওয়েবসাইটের ইউজারদেরকে, তো সেক্ষেত্রে আপনি ফোন নাম্বারকে আপনি প্রাইমারি কি বিবেচনা করতে পারেন। আর যদি ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে যদি লগইন করাইতে চান, তো সেক্ষেত্রে ইউজার নেমকে আপনার ইউনিক ফিল্ড বিবেচনা করা যেতে পারে। এখানে আমি বারবার ইউনিক ফিল্ড বিবেচনার কথা বলছি। তো ডাটাবেজে এমন একটা সিস্টেম আছে, আপনি যদি ইউনিক বলে দেন তাহলে ইউজাররা ওই জায়গায় একের অধিক সেম ডাটা ইনপুট করতে পারবে না। যেমন আমরা অনেক সময় অ্যাকাউন্ট করতে গিয়ে দেখি যে দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন এরকম বলা থাকে। তার মানে কি? তার মানে দেখা যাচ্ছে কারো নাম যদি আব্দুর রহিম থাকে এবং এই আব্দুর রহিম ইউজার নেমে যদি এর আগে কেউ অ্যাকাউন্ট করে থাকে তাহলে পরবর্তীতে কিন্তু ওই ইউজার নেমে আর কেউ অ্যাকাউন্ট করতে পারছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই জায়গায় ইউজার নেমটাকে ইউনিক করা আছে। এইজন্য
একবার কেউ যদি ওইটিকে ইউজ করে থাকে, তাহলে দ্বিতীয়বার আর কেউ কিন্তু ওই ইউজার নেমটা নিতে পারছে না। তো এর কারণ হচ্ছে ওইটাকে ইউনিক বলে দেওয়া। আর এই ইউনিক ফিল্ড কেন প্রয়োজন হয়? ওই যে ওই স্বতন্ত্র একটা স্বতন্ত্র যেন থাকে আমাদের সিস্টেমে, সেই জন্য কিন্তু এই জিনিসটা ইউজ করা হয়। তো প্রাইমারি কি হচ্ছে এমন একটা ফিল্ড যেটা অবশ্যই ইউনিক হতে হবে। তাহলে চলুন আমরা একটু স্ট্রাকচারালি দেখে আসি। তো আমরা এখানে ২ টা টেবিল দেখতে পাচ্ছি। একটা আমাদের ইউজার টেবিল, আরেকটা আমাদের সিটি টেবিল। আচ্ছা, তো এই সিটি টেবিলের এখানে আমরা যে সিরিয়াল নাম্বারটা, যে আইডি নাম্বারটা দেখতে পাচ্ছি, সেটিকে আমরা এখানে প্রাইমারি কি হিসেবে বিবেচনা করছি। আবার ইউজার টেবিলে আমরা এখানে যে সিরিয়াল নাম্বার বা যে একটা আইডি নাম্বার দেখতে পাচ্ছি, সেটা যেহেতু প্রত্যেকটা রেকর্ডের ক্ষেত্রে আলাদা, তাই এটিকে আমরা কি করতে পারি? প্রাইমারি কি হিসেবে বিবেচনা করতে পারি। আর এই জায়গায় নেম ফিল্ড প্রাইমারি কি হিসেবে বিবেচনা করা যাবে না। কারণ তাহসিন নামে ২ জন থাকতে পারে। ওকে। আবার এখানে আমরা রোল আইডি এটাকেও আমরা প্রাইমারি কি হিসেবে বিবেচনা করতে পারবো না। কারণ অনেক ভ্যালু এখানে 1, 1 সেম থাকতে পারে। আবার এখানে আমরা সেম পেতেই পারি। কারণ সিটি একই শহরে ২ জন ৩ জন থাকতেই পারে। সো আমরা এখান থেকে শুধুমাত্র আইডিটাকে ইউনিক দেখতে পাচ্ছি। বাকিগুলো কখনো ইউনিক পাচ্ছি না। যার কারণে আমরা বাকিগুলোকে প্রাইমারি কি হিসেবে বিবেচনা করতে পারছি না। এই জায়গায়ও তাই। খুলনা থেকে ২-৩ জন থাকতে পারে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বা ২ টা সিটির নাম খুলনা হতে পারে। যদিও আমি খুলনা বলছি বাট এমন ২ টা শহর যেটা স্থান আলাদা বাট তার কিন্তু নাম একই। এমন হতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের ২ টা শহরের নাম একই হতেই পারে, এইজন্য আমরা এই সিটি নেম যে ফিল্ড, সেই ফিল্ডকে কিন্তু আমরা ইউনিক পাচ্ছি না। যেহেতু ইউনিক পাচ্ছি না, তাই আমরা এখানে ওই সিটি নেম ফিল্ডকে আমরা প্রাইমারি কি হিসেবে বিবেচনা করতে পারছি না। আচ্ছা, তো এরপর আমরা ফরেন কি বলে একটা কিওয়ার্ড আছে, সেই ফরেন কি সম্পর্কে জানব। তো ফরেন কি, কি জিনিস? এই ফরেন কি হচ্ছে একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহৃত হয়, তখন ওই টেবিলের রেসপেক্টে সেটিকে ফরেন কি বলা হয়। সেটি কেমন? আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিটি টেবিলের প্রাইমারি কি আমাদের ইউজার টেবিলে ব্যবহৃত হচ্ছে। তাহলে এই সিটি টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহৃত হয়েছে, তখন এই যে কিটা, এই কিটা তখন হয়ে যাচ্ছে ফরেন কি। আবার এখানে এসে দেখতে পাচ্ছি যে রোল টেবিলের যে প্রাইমারি কিটা আছে, সেটা যখন অন্য টেবিলে এসে ব্যবহৃত হচ্ছে, তখন সেইটাকে বলা হচ্ছে ফরেন কি। ওকে? তো আবার আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি এরকম। তো এখানে আমরা ইউজার টেবিলের ভেতরে ২ টা ফরেন কি দেখতে পাচ্ছি। ওকে? যেটা কিনা আমাদের ২ টা আলাদা স্বতন্ত্র টেবিল থেকে আসছে। তো এই যে ইউজার টেবিলের ভেতরে যে ২ টা আমরা ফরেন কি দেখতে পাচ্ছি, এই ২ টাকে একত্রে আবার কম্পোজিট প্রাইমারি কি বলা যেতে পারে। ওকে? তো এই টার্মগুলো আপনারা এখন একটু অল্প শুনে রাখেন। আগামীতে আমরা আরো যত সামনে যাব, এগুলো আরো অনেক বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, তো এরপর আমরা যে প্রজেক্টটা করছি, সেই প্রজেক্টে কিছু টুলস এর প্রয়োজন। তো আমরা খুবই অল্প টুল নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমরা ২ টা টুল ইউজ করছি। লোকাল সার্ভার হিসেবে Laragon আর অ্যাডমিনিস্ট্রেশন টুল হিসেবে আমরা ইউজ করছি PHP MyAdmin কে। ওকে? তো চলুন আমরা ১ম এ হচ্ছে PHP MyAdmin ওপেন করব। তার আগে আমরা Laragon সার্ভারটিকে ওপেন করব। তো Laragon কে আমরা ওপেন করে রেখেছি। আর PHP MyAdmin কে আমরা হচ্ছে ওপেন করব, তারপর কাজ করব। ওকে। তো এই যে আমরা কোর্সটা করছি, এই কোর্সের
একটা আউটলাইন থাকে। তো আমরা সেটা হচ্ছে আমাদের যে একটা রিপোজিটরি আছে, এই রিপোজিটরিতে আমরা কিন্তু সেই আউটলাইনটা পেয়ে যাব। কোথায় পাবো? আমি আমার সব আউটলাইনগুলো বা কোর্স মডিউলগুলোকে ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার বলে যে একটা রিপোজিটরি আছে, সেখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি। যেমন HTML এর ক্ষেত্রে এখানে কিন্তু সকল আউটলাইনগুলো আছে এবং সব ভিডিওগুলো এখানে রয়েছে। শুধু ভিডিওতে ক্লিক করলে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। এখানে CSS বাটনে ক্লিক করলে CSS এর যে আউটলাইনটা আছে সেটি আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং এই পাশে যে ভিডিও লিংক আছে সেখানে ক্লিক করলে আপনারা ওই টপিকসের যে ভিডিও আছে সেটি দেখতে পারবেন এখান থেকে। তারপর সেম ভাবে টেইলওয়াইন CSS এর যে ক্লাসগুলো আমরা করেছি, এখানে প্রায় 21 লাইভ ক্লাস করছি আমরা, সেগুলো এখান থেকে দেখতে পাবেন। সেম ভাবে PHP, এখানে হিউজ কনটেন্ট আছে, হিউজ। এই সকল কনটেন্ট যে ক্লাসের ভিতরে আলোচনা করা হয়েছে সেই ক্লাসের লিংক এখানে আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লাস 9 এর কনটেন্ট এখান থেকে শুরু, ক্লাস ভিডিও এখানে। তো এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে এই টপিক সম্পর্কিত যে ক্লাস সেই ক্লাসে চলে যেতে পারবেন। তো এভাবে এখানে আমরা প্রায় 20টি ক্লাস অলরেডি শেষ করেছি। আচ্ছা, তো এরপর আমরা এখানে এসে আবারও দেখতে পাচ্ছি যে MySQL আছে, WordPress আছে। এখানেও আপনারা ক্লিক করে ওই 2 জিনিসের আপনারা কোর্স আউটলাইন পেয়ে যাবেন। ওকে, তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের লারাগন সার্ভার আমরা এখান থেকে রান করেছি। যেকোনো একটা ব্রাউজার ওপেন করে আমরা সেখানে হচ্ছে লোকাল হোস্ট phpMyAdmin এর মাধ্যমে আমরা আমাদের phpMyAdmin এ লগইন করছি। আচ্ছা, কোন ইউজারের মাধ্যমে লগইন করছি? আমরা হচ্ছে রুট ইউজার, এই ইউজার ইউজ করছি। আপনারা সবাই অলরেডি জানেন যে phpMyAdmin এর যে রুট ইউজার সেটার সাথে কোনো পাসওয়ার্ড ডিফল্ট ভাবে থাকে না। তো সেই জন্য রুট ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ব্লাঙ্ক। এইভাবে আমরা আমাদের এই phpMyAdmin এ লগইন করছি। তো এখন আমরা আমাদের এই যে ইন্টারফেস, এই ইন্টারফেস সম্পর্কে একটু আইডিয়া নিব। আপনাদের ক্ষেত্রে যারা নতুন তাদের হচ্ছে এখানে আপনারা এতগুলো ডাটাবেস আপনারা দেখতে পাবেন না। কারণ আমি এখান থেকে অনেক প্রজেক্টে কাজ করছি যার ডাটাবেস এখানে রয়েছে। তো এই ডাটাবেসগুলো কোথা থেকে তৈরি করে? এই অপশন থেকে ডাটাবেসগুলো ক্রিয়েট করা হয়। ওকে? তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে ডাটাবেসের নাম দিতে বলবে। এখানে হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে আরো কিছু ব্যাপার-স্যাপার এখানে আছে। তো এখানে যেটা সিলেক্ট করা আছে সেটাই সবথেকে বেস্ট। এটা সিলেক্ট করে রাখবেন। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করলে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। তো এভাবে ইউজার ক্রিয়েট করা যায় এখান থেকে। এই যে অপশন, এখানে এসে যখন আপনাদের নতুন ইউজার ক্রিয়েট করার প্রয়োজন হয় তখন এই যে এড ইউজার, এখানে ক্লিক করলে ইউজারের নাম দিতে বলবে, ইউজারের তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে বলবে, হোস্ট নেম লোকাল হোস্ট হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। আবার এখানে এসে পাসওয়ার্ড আবার দিতে বলবে যদি আপনারা জেনারেট করে নিতে চান। এখানে ক্লিক করলে পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। তবে মনে রাখবেন যদি জেনারেট করে নেন তাহলে পাসওয়ার্ডটা অবশ্যই কোথাও না কোথাও আপনারা কপি করে রাখবেন। কারণ হযবরলা পাসওয়ার্ড মনে থাকে না। কপি করাই অবশ্যই বেস্ট অপশন। আচ্ছা, এখান থেকে যখন আমরা ইউজার ক্রিয়েট করি তখন এখানে ইউজারের একটা রোল ক্রিয়েট করে দিতে হয়, পারমিশন ক্রিয়েট করতে হয় যে কোন পারমিশন আমরা ইউজারকে দিয়ে দিব। ইউজারকে ডিলিট করার পারমিশন আমরা দিব না। তো সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে হচ্ছে এই সব চেক করলাম, আমরা এখান থেকে ডিলিট করার পারমিশন তাকে দিলাম না। এভাবে আমরা উঠিয়ে দিলাম। তো সেম ভাবে আরো কিছু পারমিশন যদি আপনারা এখান থেকে দিতে না চান, সেগুলো উঠিয়ে দিলে ওই ইউজার ওই কাজগুলো করতে পারবে না। তো এভাবে আমরা এই সবগুলো সেটআপ করে এখান থেকে গো বাটনে ক্লিক করলে একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। তো বর্তমানে আমাদের এখানে কয়টা ইউজার আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কাস্টম কোনো ইউজার ক্রিয়েট করিনি। এই ডিফল্ট ভাবে যেগুলো থাকে সেগুলোই আছে। আমরা রুট এবং পাসওয়ার্ড ব্লাঙ্ক, এই যে এখানে কোনো পাসওয়ার্ড নাই। এই ইউজারের মাধ্যমে আমরা আমাদের এই সিস্টেমে লগইন করছি।
ওকে। তারপর আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট, ইম্পোর্ট। ইম্পোর্টের মাধ্যমে এখানে ডেটাবেস ইম্পোর্ট করা যায়। এক্সপোর্টের মাধ্যমে ডেটাবেস এক্সপোর্ট করা যায়। এই তো সেটিংসের ভেতরে অনেক অপশন আছে। তো এভাবে আরো কিছু আছে। তো আমরা ওইগুলো পরে আলোচনা করব। এখন আমরা মেইন আলোচনায় চলে যাই। তো এই যে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস, এইটার মাধ্যমে মাউসের মাধ্যমে ক্লিক করে সবকিছু করা যায়। ওকে? যেমন আমরা যদি চাই ডাটাবেস ক্রিয়েট করতে তাহলে এখান থেকে ক্রিয়েট করতে হয়, ইউজার ক্রিয়েট করতে হয়। এই সকল কর্মকাণ্ডগুলো কিন্তু আমরা এই ক্লিক করে করতে পারি। তো আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা ক্লিক করে না করে যেটা হচ্ছে একটু ব্যতিক্রম MySQL কোড করে যাবতীয় সকল কর্ম করা, এইটা আমরা হচ্ছে করতে চাই এখান থেকে। তো চলুন আমরা এই অপশন থেকে ডেটাবেস ক্রিয়েট না করে আমাদের এই MySQL থেকে কিভাবে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা দেখব। তো এই যে আমাদের MySQL ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কেস ইনসেনসিটিভ একটা ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি ক্যাপিটাল লেটারেও লিখতে পারেন এবং স্মল লেটারেও লিখতে পারেন কিওয়ার্ডগুলো। যে লেটারেই লেখেন না কেন এটা কাজ করবে। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে কিওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটারে লেখা। কিওয়ার্ডগুলো কি? তো আমরা যখন এরপর থেকে যতগুলো আমরা কোড করব সবগুলোর ভেতরে কিওয়ার্ড থাকবে। তো চলুন প্রথমে আমরা এই এসকিউএল কোডের মাধ্যমে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করি। ওকে। তো আমরা এটাকে একটু জুম করলাম। জুম করে এখানে আমরা লিখছি যে ক্রিয়েট। তো আমরা এখানে ক্রিয়েট এর যে স্পেলিং সেটা লিখলাম। এরপর আমরা এখানে লিখব হচ্ছে ডেটাবেস। তো এখানে আমরা ডেটাবেস লিখলাম, ক্রিয়েট ডেটাবেস। এরপর আমরা এখানে ডেটাবেস এর নাম দিব। তো আমরা এখানে ডেটাবেস এর নাম দিলাম হচ্ছে ই-কমার্স। ওকে? তো এই যে ই-কমার্স, এই ই-কমার্স নামে একটা ডেটাবেস এখানে ক্রিয়েট হবে। তো কিভাবে ক্রিয়েট হবে? আমরা যদি এখানে এই গো তে ক্লিক করি তাহলে আমরা এই বাম পাশে এই যে ই-কমার্স 1 যেখানে আছে তার উপরে দেখব একটা ডেটাবেস ক্রিয়েট হবে। আমি গো তে ক্লিক করলাম। গো তে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে MySQL returns an empty result এখানে লেখা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের একটা ডেটাবেস এখানে ক্রিয়েট হয়েছে। আচ্ছা, ডেটাবেসের ভেতরে কি থাকে? টেবিল থাকে। কেমন টেবিল থাকে? যেমন আমরা এখান থেকে একটা ডেটাবেসে ক্লিক করছি। ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে হিউজ ডেটাবেস আছে। তো একটা আমাদের রিয়েল লাইফের যেকোনো একটা প্রজেক্টে এরকম হিউজ ডেটাবেস থাকে। ওকে? অনেক টেবিল থাকে এর ভেতরে। একটা ডেটাবেসের ভেতরে অনেকগুলো টেবিল থাকে। তো আমরা যে ডেটাবেস ক্রিয়েট করছি এখান থেকে তার ভেতরে কোনো টেবিল নাই। এই যে এখানে কোনো টেবিল নাই। তো এই ইউজার ইন্টারফেস ইউজ করে এখান থেকে টেবিল ক্রিয়েট করা যায়। কিভাবে? এখানে টেবিলের নাম দিতে হয়, কতগুলো কলাম থাকবে সেগুলো এখানে দেওয়া যায়। তারপর যখন ক্রিয়েট হয়ে যাবে, তারপর সেই কলামগুলো আমরা কিন্তু এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে নিচে কলাম দেওয়ার অপশন আসে, সেখান থেকে অপশন সিলেক্ট করে দেওয়া যায়। তা আমরা একটু দেখে আসি, হ্যাঁ? আমরা এখান থেকে একটা টেবিল ক্রিয়েট করি। মনে করুন আমরা এখান থেকে প্রোডাক্ট বলে একটা টেবিল ক্রিয়েট করলাম। ওকে? তো প্রোডাক্ট টেবিল আমরা এখানে কলাম চাচ্ছি হচ্ছে কয়টা? ৩ টা। তারপর এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করছি। তো ক্রিয়েট বাটনে ক্লিক করলে এই যে আমাদের একটা ইউজার ইন্টারফেস চলে আসছে। ওকে? তো এখানে আমাদের কলামের নাম দিতে হবে। তো আমরা এখানে নাম দিতে পারি আইডি। আইডি এটা হতে পারে আমাদের এখানে ইন্টিজার। আবার আইডি সাধারণত আমরা এখান থেকে হচ্ছে আ ইন্টিজার রাখি। এরপর এখানে লেন্থ কতটুকু হবে সেটা বলে দেওয়া যায়। এরকম করে কোলেশন কি হবে সেটা এখান থেকে সেট করে দেওয়া যায়। পরবর্তীতে আমরা কি রাখবো? এখানে নেম দেওয়া যেতে পারে। ঠিক আছে? প্রোডাক্টের নেম এরকম। সেটা কি হবে? varchar হবে। এই varchar বা varchar যেটাই বলেন না কেন, এটা মেইনলি হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। এরকম একটা টার্মের শর্ট ফর্ম এটি। তো আপনারা বলতে পারেন ভেরিয়েবল ক্যারেক্টার বা var যেটাই বলেন না কেন, প্রবলেম নাই। আপনারা আপনাদের যেটা উচ্চারণ করতে ভালো লাগে সেটা করতে পারেন।
আচ্ছা, তো আমরা এই গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ করে আমরা আসলে কিছু করতে চাচ্ছি না। এটা সহজ অনেক। আপনারা এটা ইউজ করে যেকোনো কিছু করতে পারবেন। ওকে। তো আমরা এখান থেকে হচ্ছে আবার আমাদের এই যে ডেটাবেজ আছে সেই ডেটাবেজে চলে যাব ই-কমার্স ডেটাবেজের ভেতরে। আচ্ছা, এখানে চলে আসলাম। আসার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এসকিউএল এর ভেতরে যাচ্ছি। গিয়ে এবার আমরা আবার কোডের মাধ্যমে আমরা এবার টেবিল ক্রিয়েট করব। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমরা কি কোড লিখতে পারি এখানে? আমরা লিখতে পারি হচ্ছে ক্রিয়েট, তারপর এখানে লিখলাম হচ্ছে টেবিল। এবার আমরা টেবিলের নাম দিব। তো এই যে কিওয়ার্ড গুলো আমরা লিখছি এগুলো দেখুন আমরা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখছি। এগুলো স্মল লেটারে লিখলেও কাজ করে। কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে কিওয়ার্ড গুলো ক্যাপিটাল লেটারে লেখা। তো এখন আমরা একটা কাস্টমার্স টেবিল এখান থেকে ক্রিয়েট করতে চাচ্ছি। তো সেই জন্য আমি এখানে নাম দিলাম কাস্টমার্স। ওকে। তো এই টেবিলের নাম দেওয়ার পর এরপর আমাদের হচ্ছে এই টেবিলের ভেতরে কি ফিল্ড থাকবে সেই ফিল্ড গুলো এখান থেকে বলে দিতে হয়। তো যেহেতু এখানে আমাদের এই লাইনটা শেষ হচ্ছে তাই আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। আর এই ব্র্যাকেটের ভেতরে আমাদের ফিল্ড গুলো থাকতে হবে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন ফিল্ড অর্থ হচ্ছে কলাম। ওকে? এরকম। আচ্ছা, তো আমরা এখন কি করব? এখান থেকে এন্টার প্রেস করে আমরা একটা করে ফিল্ড এখানে ডিফাইন করব। তো প্রথমেই আমরা একটা ফিল্ড দিচ্ছি হচ্ছে আইডি। তো এই আইডিটা হবে হচ্ছে ইন্টিজার। তো এইজন্য আমরা এখানে দিলাম হচ্ছে ইন্ট বা আইএনটি এরকম। এটাকে আমরা অটো ইনক্রিমেন্ট করব। তো সেইজন্য আমরা এখানে দিলাম হচ্ছে অটো ইনক্রিমেন্ট। আচ্ছা, এই অটো ইনক্রিমেন্ট বলতে কি বোঝায়? আমরা যখন এই যে আমাদের কাস্টমার্স টেবিল, এই কাস্টমার্স টেবিলে যখন আমরা ডেটা ইনসার্ট করব, তখন আমরা কোনো সিরিয়াল নাম্বার নতুন করে তার ভেতরে ইনপুট করব না। ওইটা আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশন বা ডেটাবেস নিজেরাই হচ্ছে ওইটাকে কন্ট্রোল করবে। ওইটা অটোমেটিক ওইখানে সুন্দর করে একটা সিরিয়াল বা একটা আইডি নাম্বার ইনসার্ট হয়ে যাবে। এটা কেন করা হয়? কারণ আমরা যদি ওইখানে ইনপুট করতে যেতাম তাহলে ওইটা আমাদের ডাবল হয়ে যেতে পারত। কেমন? কেউ এর আগে হচ্ছে ২ নাম্বার সিরিয়ালে একটা রেকর্ড এড করছে। আমিও গিয়ে সেই ২ নাম্বারে এড করে দিতাম। কারণ সিরিয়ালে আমরা 2 দিয়ে দিলেই তো হয়ে গেল। তো সেক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হয় ডেটাবেজে অ্যা চাপ পড়ে, প্রেশার পড়ে। এইজন্য আমরা এইটাকে আমরা অটো ইনক্রিমেন্ট করতে চাচ্ছি। পাশাপাশি এটাকে হচ্ছে আমরা প্রাইমারি কি করব? কি করব? প্রাইমারি কি। আচ্ছা, এরপরে কি হতে পারে? এরপর দেখা যাচ্ছে ফার্স্ট নেম নিতে পারেন। ফার্স্ট নেম এভাবে আমরা আরেকটা ফিল্ড নিচ্ছি। আচ্ছা, এই ফিল্ডের টাইপটা কি হবে? আমরা ওই যে প্রোগ্রামিং এ শিখছি, কি শিখছি? ডেটা টাইপ শিখছি। এখানে সেই টাইপটা আমাদেরকে লিখতে হচ্ছে। তো আমরা এটাকে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার নিতে চাচ্ছি। তো এইজন্য আমরা এখানে যেটা করলাম যে var মানে ভেরিয়েবল ক্যারেক্টার অনেকে varchar বলে। নো প্রবলেম। তো যেকোনো একটা করলে হচ্ছে। তো আমরা এখানে ভেরিয়েবল ক্যারেক্টার নিলাম। তো এর ভেতরে আমরা কতগুলো ক্যারেক্টার রাখবো সেটাও এখান থেকে আমরা দিয়ে দিব। তো আমরা খুব বেশি বড় নেম এখান থেকে নিতে চাচ্ছি না। আর এইটাকে আমরা হচ্ছে নট নাল রাখতে চাচ্ছি। বোঝা গেল? মানে ফাঁকা থাকবে না। এরকম কিছু একটা। তো ফার্স্ট নেম নিলাম, এরপর হচ্ছে আমরা লাস্ট নেম নিব। তো এটাকে আমরা হচ্ছে একটু কি করতে পারি? ডুপ্লিকেট করতে পারি। কপি করে পেস্ট করে নিতে পারি। তো সেই জন্য আমরা এটাকে হচ্ছে একটু পেস্ট করে নিলাম। তো আমরা হচ্ছে একটা এন্টার নামে একটা করে ফেলছি, সমস্যা নেই। তো আমরা এগুলোকে হচ্ছে একটু নিচে নিয়ে যাব। নিচে নিয়ে গিয়ে আস্তে হচ্ছে পেস্ট করে দিব। আচ্ছা, আর বেশি নিতে চাচ্ছি না। এগুলোকেই হচ্ছে আমরা একটু এখান থেকে ঠিক করে ফেলি। তো ফার্স্ট নেম এরপর হচ্ছে আমরা নিব হচ্ছে লাস্ট নেম। তো লাস্ট নেম নিলাম। এটাকেও আমরা 50 রাখছি, নট নাল রাখছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেইল। তো ইমেইলটাকে আমরা এখান থেকে করলাম ইমেইল। তো এইটার যে টাইপ সেটাও ভেরিয়েবল ক্যারেক্টার থাকবে। বাট এই লাস্টে এখানে আমরা নট নাল না রেখে এখানে আমরা ইউনিক করে দিতে পারি। কি করব? ইউনিক। আচ্ছা, ইউনিক হয়ে গেল।
এরপর আমরা এই যে পরবর্তীটাকেও আমরা হচ্ছে এখান থেকে একটু মুছে দিলাম। মুছে দিয়ে এই জায়গায় আমরা করে দিব হচ্ছে ফোন। তো এভাবে আমরা ফোন নিতে পারি। এটাও আমরা হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার রাখতে পারি। তো ফোনে আমাদের এত বড় একটা জায়গা দেওয়ার প্রয়োজন নাই। আমরা জানি যে 11 ক্যারেক্টার বা 12 ক্যারেক্টার, তো আমরা এখানে সবথেকে বেশি করে দেখা যাচ্ছে 20 ক্যারেক্টার দিয়ে দিতে পারি। এর বেশি আমাদের ফোন নাম্বারের জন্য প্রয়োজন নাই। আচ্ছা, ফোন এরপর আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আ আর কি করা যেতে পারে? এখানে আমাদের দেখা যাচ্ছে যে অ্যাড্রেস নেওয়া যেতে পারে। তো অ্যাড্রেসের জন্য আমরা আমাদের যে টাইপ আছে সেটা হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। এইটা আমরা একটু বেশি দিতে চাই। অ্যাড্রেস একটু বড় হতে পারে, হ্যাঁ? 100 বা 150 এরকম। এরপর আমরা আর বেশি কিছু চাচ্ছি না। এরপর আমরা হচ্ছে সিটি নিব। ওকে। তো সিটি লেখার ক্ষেত্রে আমাদের কিন্তু এত বড় মানে সংখ্যা প্রয়োজন হয় না। জাস্ট ছোট ১০ টা দিতে হয়ে যাচ্ছে আরকি বা ২০ টা। এভাবে দিলে হচ্ছে। লিখতে থাকলেন। লাস্টেরটায় আমরা কমাটা উঠাই দিলাম। উঠাই দিয়ে এরপর আমরা জুম আউট করছি। জুম আউট করে এখান থেকে গো তে ক্লিক করলাম। তো গো তে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু ফিল্ড তৈরি হয়েছে। এই যে কাস্টমার ডাটাবেজ এর ভেতরে কাস্টমার নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। সেই টেবিলের কতগুলো ফিল্ড ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা ফিল্ড ক্রিয়েট হয়েছে। তো এভাবে আমরা আমাদের টেবিলগুলোকে দেখতে পারি। যদি আপনারা স্ট্রাকচারালি দেখতে চান তাহলে দেখতে পারেন স্ট্রাকচারে ক্লিক করলে এটা নিচে আসবে। কি করছি আমরা এখানে? আইডি নামে একটা ফিল্ড নিয়েছি, সেটাকে আমরা প্রাইমারি কি করছি। সেটার টাইপ হচ্ছে ইন্টিজার। ওকে? তারপর হচ্ছে আমরা এখানে নাল রাখিনি। যে নাল ফাঁকা রাখা যাবে না। কোনটাই আমরা হচ্ছে ফাঁকা রাখার অপশন রাখিনি। তারপর এখান থেকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়। আর ডেটাবেইসে কোনো কিছু ডিলিট করার ক্ষেত্রে MySQL ডেটাবেইসে সেটাকে বলা হয় হচ্ছে ড্রপ। সেই ড্রপ অপশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে? তো সেই হিসেবে আমরা এই যে আমাদের স্ট্রাকচার অপশন, এই স্ট্রাকচার অপশন থেকে আমরা কিভাবে দেখতে পাচ্ছি? আমরা আমাদের ফিল্ড গুলোকে কোনো রকম চেঞ্জ করতে যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা সেটি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এই হচ্ছে আমাদের এখানের কাজ। তারপর এখানে আরো কিছু আছে যে রিনেম করতে চাইলে এখান থেকে করা যাবে। ঠিক আছে? প্রাইমারি কি এরকম অনেক কিছু এখান থেকে করা যাবে। আচ্ছা, এইবার ব্রাউজে গেলাম। ব্রাউজে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে শুধু ফিল্ড আছে, কিন্তু কোনো রেকর্ড নাই। তার মানে কোনো রো নাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে রো ইনসার্ট করতে পারি এর ভেতরে। তো আমরা এর ভেতরে রো ইনসার্ট কিভাবে করব? আবার এসকিউএল এ গেলাম। তো এসকিউএল এ গিয়ে এখানে আমরা কোড লিখব। তো কোড লেখার জন্য কোনো একটা ভ্যালু ইনসার্ট করার জন্য আমাদের যে কোডগুলো লিখতে হয়, সেই কোড হচ্ছে ইনসার্ট ইনটু এরকম একটা কোড। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম হচ্ছে ইনসার্ট ইনটু এভাবে আমরা কোড লিখলাম। কোথায় ইনসার্ট করব? আমরা করব হচ্ছে কাস্টমার টেবিলে। তো কাস্টমার সেই টেবিলের নাম লিখলাম। তো এখানে আমাদের একটা ব্যাপার আছে যে এই ১ম এ ইনসার্ট করতে গেলে আমাদের হচ্ছে সব ফিল্ড গুলোর নাম দিতে হয়। তার মানে কলাম গুলোর নাম দিতে হয়। তো আমাদের এখানে সব কলাম গুলো আছে। তো আমরা চাইলে এই কলাম গুলোকে এখান থেকে ক্লিক করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা সিঙ্গেল কোটেশন চলে আসতে পারে। তো আমরা যেটা করব যে ওইখান থেকে ক্লিক করেও আনতে পারি অথবা টাইপ করেও আনতে পারি। তো আমি যেটা করলাম, তো এখানে হচ্ছে আমাদের এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে এটাকে শেষ করছি। শেষ করে এর ভেতরে আমরা হচ্ছে টাইপ করব। তো এটা অনেক ছোট হয়ে গেছে। নো প্রবলেম। আমি জাস্ট শেখাচ্ছি, আপনারা একটু কষ্ট করে দেখবেন। আচ্ছা, এইটুকু তো করা যায়। আচ্ছা, ঠিক আছে। তো একটু বড় করলাম আরকি। তো এখন এর ভেতরে এসে আমরা যদি এখানে আ আইডিটা যেহেতু অটো ইনক্রিমেন্ট হবে, সো আইডি প্রয়োজন নাই। এজন্য ফার্স্ট নেমে ক্লিক করলাম। তো ফার্স্ট নেম চলে আসলো। লাস্ট নেমে ক্লিক করলাম। লাস্ট নেম চলে আসলো। ইমেইলে ক্লিক করলাম, ইমেইল চলে আসলো। তো এভাবে ফোন, তারপর অ্যাড্রেস, তারপর সিটি এভাবে আনা যায়। কিন্তু সেই ক্ষেত্রে দেখুন আমাদের এখানে
অনেকগুলো সিঙ্গেল কোটেশন চলে আসছে। তো এই সিঙ্গেল কোটেশন গুলো কিন্তু আমাদের রাখা যাবে না। আমরা এগুলো হচ্ছে অ্যা রাখবো না। এইজন্য আমরা কি করতে পারি? আমরা টাইপ করে করতে পারি। ঠিক আছে? কারণ হচ্ছে ওইগুলো আপনারা উঠাই দিবেন, বাট উঠাই দেওয়াটা আসলে আরো বেশি টাইম কনজিউমিং আমার কাছে মনে হয়। তো এইজন্য ১ম এ আমরা লিখলাম হচ্ছে ফার্স্ট নেম। তো সেইজন্য ফার্স্ট নেম লিখলাম, এরপর কমা দিলাম, এরপর লিখলাম হচ্ছে লাস্ট নেম, কমা দিচ্ছি। এরপর আমরা ইমেইল, তো ইমেইল নিয়ে আমরা এখানে হচ্ছে ইমেইল নিলাম। এরপর ফোন, তো সেই ফোনটা আমরা এখান থেকে নিচ্ছি। তারপর আমরা কি নিয়েছি এখান থেকে দেখে ডান পাশ থেকে দেখে করে ফেলবেন। অ্যাড্রেস, তো এরপর সিটি, এইগুলো আমরা নিয়েছি। ভালো করে মনে রাখবেন আইডিটা আমাদের অটো ইনক্রিমেন্ট করছিলাম। ওইটা আমাদের ইনপুট করার প্রয়োজন নাই। আইডি অটো ইনক্রিমেন্ট হবে। এই আরকি। আচ্ছা, তো আমাদের ফিল্ড গুলো দেওয়া হয়ে গেলে এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শেষ হচ্ছে সেমিকোলনের ঠিক আগে, সেমিকোলনের ঠিক আগে সেই জায়গায় আমাদের লিখতে হবে হচ্ছে ভ্যালুস। আমাদের যে ভ্যালুগুলো আমরা এখান থেকে দিব সেই ভ্যালুস এখানে লিখতে হবে। এই ভ্যালুর এখানেও আমাদের হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো এটা আপনারা অনেক সময় বিভিন্নভাবে এটাকে পছন্দ করতে পারেন। সেটা কেমন? যে এই জায়গায় আমরা এই যে ভ্যালু আমরা এখান থেকে নিচ্ছি, এই ভ্যালুটা কিভাবে হতে পারে? তো আমরা এটাকে অনেক সময় নিচেই নামাই দিলাম। নিচেই নামাই দিয়ে এই জায়গাটায় ফরম্যাটটা আপনাদেরকে একটু শিখাই বলি। যে এভাবে হচ্ছে ভ্যালু লিখে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা এভাবে আমরা নিলাম। নেওয়ার পর এই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা হচ্ছে কপি করব। এরকম করে এভাবে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, ব্যাংক স্পেস গুলোও নেই। কপি করলাম। কপি করে নিচে এসে পেস্ট করছি। আবার নিচে এসে পেস্ট করছি। নিচে এসে পেস্ট করছি এভাবে। তো ১ম থেকে সবগুলোতে কমা দিতে হবে। কমা। লাস্টেরটাই হচ্ছে সেমিকোলন। সবগুলোতে কমা, লাস্টেরটাই সেমিকোলন। ভালো করে বুঝতে হবে। আমি একটু আবার জুম করে দেখাই যে ইনসার্ট ইনটু কাস্টমারস ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন, অ্যাড্রেস, সিটি যতগুলো ফিল্ড আমাদের টেবিলে আছে সবগুলো নিব। নেওয়ার পর এই যে যেখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়েছে তার ঠিক পরে সেমিকোলনের আগে আমরা এই অংশগুলো লিখব। এই যে এই অংশগুলো। তো ভ্যালুস লিখে আমরা এক একটা করে এখানে ভ্যালু দিব। তো ফার্স্ট নেম আমরা কি ভ্যালু দিতে পারি এখানে? আচ্ছা, আমরা এতগুলো ইনসার্ট করব না। আমরা মাঝখান থেকে ২ টাকে বাদ দিয়ে দিই। আমরা ২ টা ইনসার্ট করি আরকি, হ্যাঁ? তো ১ম এই আমরা এখানে যেটা করতে পারি, সে ফার্স্ট নেম আমরা এখানে নিচ্ছি হচ্ছে কি নেওয়া যেতে পারে? আমরা এখানে নিলাম হচ্ছে তানভীর, তানভীর। আর লাস্ট নেম আমরা কি নিবো? সেটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে আহমেদ। কিছু একটা নিলাম। এরপর আমরা পরবর্তীতে উপর থেকে যে কলাম আছে সেই কলাম দেখে কাজ করব। তো এরপর আছে হচ্ছে ইমেইল। তো tanveer@gmail.com এভাবে লিখলাম। আচ্ছা, এটা তো অবশ্যই কোটেশনের ভিতরে দিতে হবে। তো আমরা tanveer@gmail.com এভাবে নিলাম। এরপর আচ্ছা, দেখুন এই যে আপনারা PHP শিখছেন, আপনারা স্ট্রিং জানেন, নাম্বার জানেন, সব ডেটা টাইপ জানেন। তাহলে দেখেন তো এই যে আমাদের SQL এর মতো এইরকম একটা ল্যাঙ্গুয়েজকে টাইপ করার ক্ষেত্রে আমাদের কষ্ট হচ্ছে? যারা স্ট্রিং বুঝেন, যারা নাম্বার বুঝেন, তাদের জন্য আসলে কোনো কষ্ট হচ্ছে এই যে আমরা এখানে তানভীরকে সিঙ্গেল কোটেশন, আহমেদকে সিঙ্গেল কোটেশন, এই যে আমাদের ইমেইলটা সেটাকে সিঙ্গেল কোটেশনের ভেতরে দিচ্ছি। কেন দিচ্ছি? সেইগুলো কি এখন আর মাথায় কোনো প্রেশার আসে? আসে না। তো এইরকমই যে আপনি যখন থেকে কোনো কিছু দেখে আসবেন, কোনো কিছু শিখে আসবেন, আপনার কিন্তু অ্যাডভান্সে গিয়েও আপনি একেবারে নির্দ্বিধায় কোড করতে পারবেন। কোনো প্রবলেম হবে না। তো এখানে আমরা একটা ফোন নাম্বার নিচ্ছি 01900000000 একটা ফোন নাম্বার নিলাম। নেওয়ার পর আমাদের আর বাকি হচ্ছে অ্যাড্রেস। তো আমি এখানে ছোট করে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জাস্ট খুলনা লিখে দিলাম।
এরপর আমরা অ্যাড্রেস সিটি, আচ্ছা সিটিও খুলনা দিয়ে দিলাম, সমস্যা নেই। তো এভাবে আমরা একটা, একটা রেকর্ড আমরা এভাবে নিলাম। তো যদি আপনি একটা ইনসার্ট করতে চান, তো সেক্ষেত্রে এখানে কমা না দিয়ে জাস্ট সেমিকোলন দিয়ে এন্টার প্রেস করলে হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান এট এ টাইম অনেকগুলো, অনেকগুলো যদি এট এ টাইম করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে এই যে আবার এখানে আসতে হবে, এসে আবার শুরু করতে হবে। তো আমরা এখান থেকে আবার শুরু করলাম। তো কি শুরু করা যেতে পারে? দেখা যাচ্ছে আমরা এখানে বললাম হচ্ছে রাসেল আহমেদ। এখানে আমরা হচ্ছে একটা ইমেইল দিয়ে দিব @test.com, এভাবে একটা ইমেইল দিয়ে দিলাম। এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিতে পারি ইমেইলের পর। তো 019700, এভাবে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এভাবে আমরা একটা ফিল্ড এখানে দিয়ে দিলাম। দেখা যাচ্ছে যে আহ আচ্ছা, তো এভাবে দেওয়ার পর তারপর আমরা এখান থেকে আমাদের যে গো আছে সেই গো তে আমরা ক্লিক করতে পারি। গো তে ক্লিক করলে দেখুন যে এখানে 2 রোস ইনসার্টেড সুন্দর করে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা আমাদের ইনসার্ট হলো। এখন আমরা ব্রাউজে গেলাম। ব্রাউজে যাওয়ার পর দেখুন এই জায়গায় সুন্দর করে দেখা যাচ্ছে যে তানভীর আহমেদ, তার ইমেইল, তার নাম্বার, তার অ্যাড্রেস, তার সিটি, এভাবে আমরা যতগুলো এভাবে অ্যাড্রেস এখান থেকে করব সবগুলো কিন্তু চলে আসবে। তো এভাবে হচ্ছে আমরা এগুলোকে কি করতে পারি? সুন্দর করে ইনসার্ট করতে পারি। আমাদের টেবিলের ভেতরে এরকম করে একটা, একটা করে রো ইনসার্ট করতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে সব সহজ হয়ে যাবে। ওকে? এভাবে করবেন আরকি। আচ্ছা। তো এরপর মনে করুন যে এটাকে হচ্ছে একটু মডিফাই করতে হবে বা এডিট করতে হবে। এরকম কিছু একটা করতে চাচ্ছি আমরা। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা তার জন্য আমাদের যে SQL কোড আছে সেটা করব। তো এই এডিট করার জন্য আমাদের লিখতে হয় হচ্ছে অল্টার টেবিল। কি লিখতে হয়? অল্টার টেবিল। তো সেটা আমি লিখলাম এখান থেকে অল্টার টেবিল। তো কোন টেবিলকে আমরা এডিট করতে চাচ্ছি? কাস্টমারস টেবিলকে আমরা এডিট করতে চাচ্ছি। তো সেই জন্য আমরা এখানে কাস্টমার লিখে দিলাম। আচ্ছা, এডিট করে কি করব? মনে করুন আমরা একটা কলাম এড করতে চাচ্ছি। ঠিক আছে? তো কি টাইপের কলাম এড করব আমরা? মনে করুন আমরা আ কান্ট্রি এড করতে চাচ্ছি। কান্ট্রি নামে একটা কলাম এড করতে চাচ্ছি। তো সেই কলাম নেমটা আমরা এই নিচে এসে বলে দিব এড। ঠিক আছে? এড করার পর তারপর বলব কলাম। তো কলাম লিখার জন্য আমরা জানি যে অ্যা এমএন লিখতে হয়। তো সেইজন্য আমি এখানে কলাম লিখলাম। এরপর আমরা কলামের যে নেম সেটা রাখতে চাচ্ছি, তাহলে সেটা আমরা কান্ট্রি। এভাবে হচ্ছে আমরা কান্ট্রি লিখলাম। আচ্ছা, কান্ট্রির ক্ষেত্রে আমাদের যে টাইপ থাকবে সেই টাইপটা হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টারই রাখবো। আর কান্ট্রি লিখতে গেলে আল্টিমেটলি আমাদের 50 থেকে খুব বেশি দরকার হয় না। তো সেইজন্য আমরা ১ম এ হচ্ছে এখানে বললাম যে আ varchar লিখতে হবে। তো VARCHAR varchar বা varchar, আপনারা যেটাই লিখেন কোনো সমস্যা নেই। তো এরপর এই টাইপ লেখার পর আমরা এখানে কতগুলো দিব সেটা এখানে বলে দিলাম। তো আমি এখানে 20 রাখছি আরকি। ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা এটাকে সুন্দর করে আ ডিফাইন করে দিতে পারি এই জায়গা থেকে। আচ্ছা, তো এটা আমাদের এখানে শেষ হয়ে গেলে, যেহেতু আমাদের এটা আ লাইনটা এখান থেকে শেষ হয়ে যাচ্ছে, তো সেজন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে এটাকে হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে সুন্দর করে শেষ করে দিতে পারি। ঠিক আছে? তো আমরা এখানে এসে সেমিকোলন দিলাম। তো এখানে আরো অনেক কিছু করা যায়। কারণ হচ্ছে যে এইটার পরে আ আমরা এটাকে হচ্ছে ডিফল্ট করব কিনা, তারপর হচ্ছে আমরা এইটা কোন জায়গায় এড করব,
আপনাদের আরেকটা ব্যাপার আমরা এখান থেকে একটু সহজ করে দিই। মনে করুন যে আমি কান্ট্রিটা আমাদের সিটির পরে রাখতে এখন অটোমেটিক্যালি করলে সিটির পরে আসবে। কিন্তু যদি আমরা কখনো চাই যে না আমরা ইমেইলের পরে নিতে চাই, মানে আমাদের চাওয়াটা এমন। তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিব যে এই সেমিকোলন দেওয়ার আগে বলে দিব যে আফটার। ঠিক আছে? কিভাবে? এভাবে বলব যে আফটার কোনটা? আমাদের হচ্ছে ইমেইল, আফটার ইমেইল। তো সেক্ষেত্রে এখানে সুন্দর করে আমরা বলে দিব হচ্ছে ইমেইল, আফটার ইমেইল এরকম করে বলে দিলে এটা ইমেইলের পরে যেয়ে ক্রিয়েট হবে। ওকে? তো এই হচ্ছে আমাদের এখানের মোটামুটি ব্যাপার-স্যাপার। তো ঠিক আছে আমরা আরেকটু এখানে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে আবার গো তে ক্লিক করি। গো তে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এটা আমাদের ক্রিয়েট হয়েছে। আবার কোথায় যাবো? ব্রাউজে গেলাম। তারপর হচ্ছে স্ট্রাকচারে যাচ্ছি। সবকিছু দেখতে পেলাম। আচ্ছা, ঠিক আছে। চলে আসছে এই যে কান্ট্রি। তো ইমেইলের পরে তৈরি করছিলাম তো সেটা ইমেইলের পরেই আসছে। আমরা খোঁজার ক্ষেত্রে লাস্টে খুঁজতেছিলাম, মনে ছিল না। তো এই যে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কান্ট্রি চলে আসছে। তো কান্ট্রির ভেতরে আমরা কোনো কিছু দেইনি যার কারণে এরকম আসছে। তো আমরা চাইলে এভাবে নতুন করে কলাম এড করতে পারি। আপনারা এভাবে কলাম এড করতে পারেন। ওকে? আচ্ছা। তো এইবার মনে করুন যে আমরা এইগুলোকে কি করব? একটু আপডেট করব। আপডেট। তো আপডেট করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? মনে করুন আমরা এখানে হচ্ছে কাস্টমার টেবিলে একটা কান্ট্রি নামে একটা কলাম আমরা এখানে এড করছি। এখন সেই কলামের ভেতরে আমরা কি করতে চাই? আমরা ডাটা ইনসার্ট করতে চাই, ডাটা। তো ভালো করে খেয়াল করুন তো যে এই জায়গায় আমরা যদি এই জায়গাটায় এই কান্ট্রির এই যে ১ম এ যেখানে নাল আছে, এইখানে একটা ডাটা ইনসার্ট করতে চাই। তাহলে আমাদের কিন্তু এই আইডিটা কাজে লাগবে। এই আইডিটা কাজে লাগবে। আমরা যদি এই জায়গায় ডাটা ইনসার্ট করতে চাই তো আমাদের এই ২ নাম্বার আইডিটা কাজে লাগবে। ওকে? তো সেইটা মনে রাখতে হবে। তো চলুন আমরা আবার আমাদের SQL কোডে যাই। যাওয়ার পর এখানে আমরা কোড লিখব। আমরা কি করতে চাই? ওইখানে হচ্ছে ডাটা ইনসার্ট করতে চাই। তো তার জন্য আমরা এখানে লিখলাম হচ্ছে আপডেট। তো কি করব? আপডেট টেবিলকে আপডেট করব। কোন টেবিল? কাস্টমার টেবিল। তো সেইটা এখানে লিখে দিলাম কাস্টমার টেবিল। তো কাস্টমার টেবিলে আমরা কোথায় কি করব? আমরা এখানে হচ্ছে ডাটা ইনসার্ট করব আমাদের কোথায়? কান্ট্রি ফিল্ডে, কান্ট্রি ফিল্ডে। তো সেই জন্য আমরা এখানে বললাম হচ্ছে সেট। ওকে? তো এই সেট লিখলাম। সেট লেখার পর আমাদের ফিল্ড নেম লিখতে হবে। তো আমাদের ফিল্ড কোথায়? কান্ট্রি। তো COU কান্ট্রি এখানে লিখলাম। এখানে লেখার পর আমরা এখানে বলে দিচ্ছি যে আমরা এখানে লিখব হচ্ছে বাংলাদেশ। কি লিখব? বাংলাদেশ। এভাবে আমরা একটা জিনিস লিখলাম এখানে। আচ্ছা। তো এইটা লেখার পর আমরা এখন কি করব? আমরা এখন বলে দিব যে এটা কোথায় হবে? হোয়ার? তো WH হোয়ার আইডি 1 হোয়ার আইডি 1 এভাবে বলবো। তো এই সেই অন আমরা বলে দিলাম। তার মানে কি? ১ নাম্বার আইডির এই যে ১ নাম্বার আইডির যে কান্ট্রি বলে যে ফিল্ড আছে, সেই ফিল্ডের ভ্যালু বাংলাদেশ হবে। এটা আমরা এখান থেকে বলে দিচ্ছি। সবশেষে আমরা এখানে একটা সেমিকোলন দিব। লাইন শেষে সেমিকোলন লাগবে আমাদের। ওকে? তো আমরা এখানে একটা এরর পাচ্ছি। এররটা কোনো কারণে হয়েছে। তো আমরা মোটামুটি হচ্ছে নতুন করে ডাটা ইনসার্ট করতে চাচ্ছি তো যার কারণে এক্সপেক্টেড নেয়ার টেবিল আচ্ছা, আচ্ছা আপডেট টেবিল লাগবে না আমাদের, হ্যাঁ? আপডেট কাস্টমার লিখে দিলে হচ্ছে। ওই টেবিল কিওয়ার্ডটা লাগবে না। শুধুমাত্র আপডেট কাস্টমার, আপডেট টেবিল কাস্টমার লেখার প্রয়োজন নাই। আপডেট লেখার পর শুধুমাত্র টেবিলের নাম দিলেই হচ্ছে। ওকে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গো তে ক্লিক করলাম। গো তে ক্লিক করার পর আবার আমরা আমাদের ব্রাউজে যাব। ব্রাউজে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কি হচ্ছে? এই যে কান্ট্রিতে আমাদের বাংলাদেশ চলে আসছে। তো আপনারা যদি সেম ভাবে এই যে ২ নাম্বার যে রোটা আছে সেখানে যদি আপনারা এই টাইপের ডাটা ইনসার্ট করতে চান, করতে পারেন।
ওকে? কোনো প্রবলেম নাই। তো আমরা আবার আমাদের SQL এ যাচ্ছি। SQL এ যাওয়ার পর এখানে আমরা নতুন কোনো কিছু একটা শিখব। তো কি শিখতে পারি আমরা এখানে? মনে করুন যে আমরা এটাকে মুছে দিলাম। মুছে দেওয়ার পর এখানে আমরা আ নতুন করে আমাদের যে ২ নাম্বারটা আছে সেটাকেও আমরা ডাটা সেট করতে পারি। অথবা আমরা ডিলিট করতে পারি। কিভাবে ডিলিট করব? কি ডিলিট করব? সেটা একটু যদি আমরা দেখি। তো মনে করুন আমরা আমাদের এখান থেকে ২ নাম্বার যে রো টা আছে, ২ নাম্বার যে রেকর্ড আছে সেই রেকর্ডটাকে আমরা মুছতে চাই বা ডিলিট করতে চাই। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে ডিলিট। ওকে? তো এভাবে আমরা ডিলিট কিওয়ার্ড লিখলাম। তো কোথা থেকে ডিলিট করব? কাস্টমার থেকে ডিলিট করব। তো সেইজন্য এখানে লিখলাম হচ্ছে ফ্রম, তারপর লিখলাম হচ্ছে কাস্টমারস। কাস্টমারস টেবিল থেকে আমরা ডিলিট করব। কি ডিলিট করব বা কোথা থেকে ডিলিট করব? তো হোয়ার, তো আমরা এখানে লিখলাম হচ্ছে হোয়ার, তারপর আইডি, এভাবে আমরা সুন্দর করে এখান থেকে বলে দিব। তো আইডি আমরা কত ডিলিট করতে চাচ্ছি? ২ নাম্বার আইডি আমরা ডিলিট করতে চাচ্ছি এখান থেকে। তো এটা করে তারপর যদি আমরা এখান থেকে গো তে ক্লিক করি, তো এখান থেকে আমাদের একটা কনফার্মেশন মেসেজ আসবে। তো আমরা এখান থেকে ওকে তে ক্লিক করে দিলে আমাদের ২ নাম্বার যে রো আছে সেই রো টা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা সব এই আমাদের এখান থেকে যে SQL আছে, সেই SQL এর মাধ্যমে কিন্তু আমরা সবগুলো এভাবে কোড করে তারপর কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে পারি। তারপর হচ্ছে এগুলোকে আমরা সুন্দর করে সেটআপ করতে পারি। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু একটু শিখতে হবে। ডিফল্ট ভাবে আমরা যেন এই জিনিসগুলো সুন্দরভাবে একটু জানতে পারি, বুঝতে পারি এই তো। ওকে। তো এরপর আমরা হচ্ছে আরো কিছু জিনিস দেখব। মনে করুন যে আমাদের টেবিলগুলোকে অনেক সময় মডিফাই করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা মডিফাই করতে পারি। তারপর হচ্ছে এই যে একটু আগে আমরা যখন আমাদের টেবিলগুলোকে এডিট করছিলাম, তখন আমরা কি কিওয়ার্ড এড করছিলাম? অল্টার কিওয়ার্ড এড করছিলাম। তো আমরা এডিট করার ক্ষেত্রে অল্টার কিওয়ার্ড এড করে থাকি। ঠিক আছে? তো এইরকম। তো মনে করুন আমরা চাচ্ছি যে আমাদের টেবিলে আ কিছু একটা মডিফাই করতে বা এডিট করতে। তো সেটি কেমন? মনে করুন আমাদের যে এই যে ফোন বলে আমাদের যে একটা ফিল্ড আছে, তো সেই ফিল্ডটা আমাদের হচ্ছে নট নাল আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি দেখি যে আমাদের ফিল্ডটা কেমন ছিল, তো আমরা স্ট্রাকচারে গেলাম। স্ট্রাকচারে দেখতে পাচ্ছি যে আমাদের ফোন নামে যেটা ছিল, সেটা হচ্ছে 20 ক্যারেক্টার ছিল এখানে। তো আমরা চাইলে এটাকে 25 করে দিতে পারি। ওকে? চাইলে 25 করে দিতে পারি। তো কিভাবে? তো সেইজন্য আমরা আবার SQL এ গেলাম। যাওয়ার পর এখানে আমরা আবার আমাদের কোড লিখব। তো কিভাবে লিখব? তো আমরা এখানে বললাম অল্টার। তো অল্টার লিখলাম, তারপর লিখলাম হচ্ছে টেবিল। কোন টেবিল? কাস্টমার টেবিল। তো সেইজন্য আমরা এখানে লিখলাম কাস্টমার টেবিল। আচ্ছা, এরপর আমরা কি করব? এটাকে মডিফাই করব। তো সেইজন্য আমি এখানে লিখলাম মডিফাই। তো মডিফাই বানান এভাবে। তো আমরা মডিফাই লিখলাম। লেখার পর আমরা কি মডিফাই করব? কলাম মডিফাই করব। তো সেইজন্য আমি এখানে লিখলাম কলাম। কোন কলাম মডিফাই করব? ফোন। তো সেইজন্য এখানে লিখলাম ফোন। তো কি মডিফাই করব? তো ভেরিয়েবল ক্যারেক্টার যেটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে মডিফাই করতে চাই। তো CHAR var এখানে আমরা 25 রাখতে চাচ্ছি। আচ্ছা। এরপর আমরা আমাদের যেটা ছিল নট নাল সেটা আমরা এখান থেকে বলে দিলাম যে না, এটা নট নাল থাকবে। ওকে, এই পর্যন্ত লিখার পর আমরা যদি এখান থেকে গো তে ক্লিক করি, তাহলে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তো আমরা একটু দেখি কি হয়েছে। স্ট্রাকচারে গেলাম। যাওয়ার পর ফোনে এসে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের 25 হয়েছে। ওকে, তো এভাবে আপনারা মডিফাই করতে পারেন। মডিফাই এর মাধ্যমে কিন্তু আমরা জিনিসগুলোকে সুন্দরভাবে সবকিছু করতে পারি। ওকে? তো এভাবে আমরা আমাদের একেকটা ডাটাবেইজে এভাবে SQL কোডের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। তো আমরা যেটা করব ধাপে আমরা খুব অল্প কয়েকটা ক্লাসে আমরা আমাদের MySQL সম্পর্কে
বিস্তারিত একটা ধারণা নিয়ে নিব। তো ১ম দিন খুব বেশি করাতে চাই না। আপনারা এইটুকুই প্র্যাকটিস করবেন আশা করি। তো আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। এখন প্রশ্ন পর্ব শুরু হচ্ছে।